আসসালামু আলাইকুম। এখন আমরা নটরডেম কলেজের ২৬ ব্যাচের ৩ নম্বর রাউন্ডে কুইজে আসা নিউটনের উপপাদ্যের যে প্রবলেমটা আছে, ওইটার গ অর্থাৎ ৪ নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। আমরা দেখি যে ৪ নম্বর কোয়েশ্চেনটা কি বলা আছে। দেখো যে বলা আছে উদ্দীপকের সুতাটি অক্ষত থাকবে কিনা। তাহলে উদ্দীপকটা কি আছে আমি একবার বলে দিই যে উদ্দীপকে আমাদের একটা এবিসি পথ আছে। এখানে M1 আর M2 দুইটা বস্তু আছে একটা সুতা দিয়ে কানেক্টেড। আর এই এমন বস্তুকে আমি ১৫০ নিউটন বল টানতেছি যা হচ্ছে আণবিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আর এই যে এবি পথ বিসি পথে ২ পথেই আমাদের ঘর্ষণ বল আছে। এখানে ঘর্ষণ গুণাঙ্ক, ভর সবকিছু মেনশন করা আছে। এখন আমাদের বলছে যে আমাদের এই যে উদ্দীপকে একটা কথা বলা আছে যে সুতায় সর্বোচ্চ ১১০ নিউটন টান সৃষ্টি হলে সুতাটা ছিঁড়ে যায়। তার মানে আমাদের প্রশ্নে জানতে চাইছে হচ্ছে সুতাটি অক্ষত থাকবে কিনা। তার মানে আমাদের এখানে বের করতে হবে যে সুতায় আসলে কত টান বল সৃষ্টি হচ্ছে। সুতায় যদি ১০০ নিউটন বলের চেয়ে বেশি টান বল সৃষ্টি হয় তাহলে তো সুতা ছিঁড়ে যাবে। আর যদি সুতায় ১০০ নিউটন থেকে কম টান বল সৃষ্টি হয় বা সর্বোচ্চ ১০০ নিউটন পর্যন্ত টান সৃষ্টি হয় তাহলে সুতা অক্ষত থাকবে। তাহলে আমাদের এখন এটাই দেখতে হবে যে সুতায় আসলে টান বল কত হচ্ছে। যদি ১০০ এর বেশি হয় তাহলে ছিঁড়ে যাবে, ১০০ এর কম হলে ছিঁড়বে না। এখন এইসব ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে সবসময় কি করতে হয়, যেহেতু পুলি সিস্টেম, তাহলে পুলি সিস্টেমের যেকোনো ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম হইতে হয়। প্রত্যেকটা বস্তুর এখানে কয়টা বস্তু আছে? একটা M1 বস্তু আর একটা M2 বস্তু। ২ টা বস্তুরই এখন আমার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাইতে হবে। এখন তাহলে ১ম আমরা কি করব? M2 এর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম আঁকাবো। দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? মানে হচ্ছে ধরো যে বস্তুটা আমার কাছে আছে, ওই বস্তুটার উপর কোন ফোর্স কোন দিক থেকে ক্রিয়া করতেছে সবগুলো একটা ডায়াগ্রামে আঁকা। মানে খুব সুন্দর করে দেখানো, ডিরেকশন দেখানো, ওইখান থেকে আমরা ইকুয়েশন লিখবো আরকি। আচ্ছা দেখো, এইখানে M2 বস্তু আছে। এখন M2 বস্তুর জন্য কি ফোর্স কাজ করতেছে? M2 তো নিজস্ব একটা ওজন আছে যেটা ডিরেক্ট নিচের দিকে কাজ করবে। এখন এই ওজনটা কিন্তু আমাদের এই যে আনুভূমিক বরাবর মানে তল বরাবর অথবা তলের লম্ব বরাবর নাই। যেহেতু নাই, তাইলে আমরা কি করব? এই ওজনটাকে হচ্ছে আমরা ২ টা উপাংশে ভাগ করব। একটা হচ্ছে তল বরাবর উপাংশ, আরেকটা হচ্ছে তলের উপর তলের নিচের দিকে লম্ব বরাবর উপাংশ। যদি ভাগ করি তাহলে আমরা জানি যে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে তলের যে লম্ব বরাবর উপাংশটা ওইটা হবে M2G cos থিটা। আর তল বরাবর উপাংশটা হবে M2G sin থিটা। তাহলে আমি M2G কে ২ টা অংশে ভাগ করে ফেললাম। M2G এর কাজ শেষ। আর কি ফোর্স আছে আমাদের M2 এর উপর? যেহেতু M2 তলকে একটা নিচের দিকে ফোর্স দিচ্ছে, তাহলে তলও অবশ্যই M2 কে উপর দিকে একটা ফোর্স দিবে, যেটা তলের লম্ব প্রতিক্রিয়া বলা হয়। ওইটা ধরলাম যে R। উপর দিকে একটা বল কাজ করতেছে, ওইটা হচ্ছে R। তারপর আর কি ফোর্স থাকবে? অবশ্যই টান বল থাকবে। এখন এই যে দড়িটা আছে, দড়ির মাধ্যমে M2 কানেক্টেড, ওই দড়ি কি করবে? M2 কে উপর দিকে টানবে না, টেনে রাখবে। তাহলে M2 এর জন্য টান বল কাজ করবে উপরের দিকে। তাহলে টান বল এই দিকে। ঠিক আছে? তাহলে আমরা কি M2G আর আছে T টান বল পেয়ে গেলাম। আর কি কোনো ফোর্স আছে যেটা M2 এর উপর কাজ করতেছে? অবশ্যই আছে আরেকটা কি? আমরা যেহেতু M2 এই পথে মুভমেন্ট করবে, তাহলে এই পথে তো আমাদের ঘর্ষণ বল আছে। তাহলে ঘর্ষণ বল যেকোনো একদিকে কাজ করবে, হয় এইদিকে, না হয় এদিকে, গতির বিপরীত দিকে। এখন আমাদের দেখতে হবে যে গতিটা কোন দিকে হচ্ছে। আচ্ছা, এটা আমরা পরে বের করতেছি। তাহলে আমরা একটু M1 এর ডায়াগ্রামটা দেখে আসি। ডান পাশে M1 এর ডায়াগ্রামটা আছে। আচ্ছা, এখানে দেখো যে M1 এর উপর কি ফোর্স আছে? M1 এর তো অবশ্যই একটা নিজস্ব ওজন আছে নিচের দিকে M2G, M1G। এটার কোনো উপাংশে বিভক্ত করতে হয় নাই, কারণ এটা নিচের ডিরেক্ট নিচের দিকে অর্থাৎ তলের উপর লম্ব দিকে আছে। কোনো সমস্যা নেই, তলের নিচের দিকে লম্ব বরাবর আছে। তারপর দেখো আর কি ফোর্স আছে। এখন দেখো M2 কে তো আমি ১৫০ নিউটন বল দ্বারা টান দিয়েছিলাম। এখন ওইটা তো আসলে তল বরাবর বা তলের লম্ব দিকে নাই। তাহলে আমি কি করবো? এটাকে উপাংশে বিভাজন করবো। দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কিন্তু দেয়া ছিল, যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত দিয়েছিল? 30 ডিগ্রি দিয়েছিল। যদি দেয়া থাকে তাহলে এই যে ১৫০ নিউটনের আনুভূমিক বরাবর বা তল বরাবর যে উপাংশ, এটা কত হবে? ১৫০ cos 30। আর এটার উলম্ব বরাবর যে উপাংশ, এটা কত হবে? ১৫০ sin 30। তাহলে ১৫০কে আমি ২ টা ভাগে ভাগ করলাম। ১৫০ এর কাজ শেষ। এখন আর কি বল আছে? দেখো, এমন যে যেহেতু নিচের দিকে একটা ওজন কাজ করতেছে তল বরাবর, তলের নিচের দিকে, তাহলে তল অবশ্যই এই বস্তুটাকে উপর দিয়ে একটা লম্ব প্রতিক্রিয়া বল দিবে। ওইটার আমরা ধরলাম যে আর বল। আর কি বল আছে? আর তো অবশ্যই আমাদের কি আছে? দড়ির একটা টান বল আছে। এখন দেখো, মানে এমন বস্তুটা তো দড়ি বা সুতা দিয়ে হচ্ছে এইদিকে কানেক্টেড। তাহলে সুতাটা অবশ্যই M1 কে এদিকে টেনে রাখবে। তাই টান বলটা কোন দিকে হবে? বাম দিকে হবে। M1 থেকে বাম দিকে ছিল টান বল। আমার M1 M2 এর ক্ষেত্রে সে টান বল ছিল ডান দিকে, আর M1 এর ক্ষেত্রে টান বল হবে বাম দিকে। ঠিক আছে? পেয়ে গেলাম আমরা। এখন
এমনের কি সব বল লেখা হয়েছে নাকি কোনো বল বাকি আছে? একটা বল অবশ্যই বাকি আছে। কি বল? যেহেতু যেই পথে বস্তুটা যাচ্ছে এই পথে বস্তুটা যাচ্ছে এই পথে তো ঘর্ষণ বল আছে। তাহলে ঘর্ষণ বল তো থাকবে কোনো না কোনো দিকে, হয় এদিকে থাকবে না হয় এদিকে থাকবে, মুভমেন্টের বিপরীত দিকে থাকবে আরকি। আচ্ছা, আমাদের একটা জিনিস জেনে রাখা দরকার যে যেমন এইসব পুলি, এরা তো একটা পুলির ম্যাথ। যেসব পুলির ম্যাথের ক্ষেত্রে পথে ঘর্ষণ বল থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের আগে থেকেই জানা থাকতে হবে যে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে। অর্থাৎ বস্তুর আসলে কোন দিকে যাবে ওইটা আগে থেকেই জানা থাকতে হবে। বস্তু যেই দিকে থাকবে ওটার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করবে। এখন যদি আমি না জানি, আমি ধরো তো র্যান্ডমলি কোনো একটা দিকে ধরে নিলাম। ধরলাম যে বস্তুটা এই যে এমন বস্তুটা নিচের দিকে নামবে, তাহলে এম এম টু এসে নিচের দিকে নামবে ধরে নিলাম। যদি এরকম না হয়, আমি ধরে নিলাম যে এখানে যাবে, কিন্তু যদি না হয়, যদি আসলে বস্তুটা এদিকে যায়, তাহলে কি হবে দেখো। আমি ধরছি কোন দিকে, বস্তুটা হচ্ছে বামে যাবে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? ডানে হবে। কিন্তু আসলে তো বস্তুটা বামে যাচ্ছে না, বস্তুটা যাচ্ছে হচ্ছে ডানে। তাহলে আমাদের কি হয়ে গেল? তাইলে ঘর্ষণ বলও ডানে হয়ে গেল, আমার বস্তুও যাচ্ছে ডানে। তাহলে ঘর্ষণ বল ছিল বস্তু যাওয়ার ক্ষেত্রে সাহায্য করতেছে। আসলে তো এটা সম্ভব না। ঘর্ষণ বল সবসময় বস্তুর গতিকে প্রতিরোধ করে। এখানে কি হয়ে যাচ্ছে? বস্তু যাচ্ছেও ডানে, ঘর্ষণ বলও ডানে। তার মানে আমি যদি যে কোনো দিকে র্যান্ডম দিকে হচ্ছে গতি ধরে নিই, তাহলে কিন্তু হবে না। আমার আগে থেকেই জানা থাকা লাগবে যে হচ্ছে বস্তু কোন দিকে যাবে। তাহলে যদি আমি যে কোনো র্যান্ডম যদি ভুল ডিরেকশনে যদি ধরি, যে ভুল ডিরেকশনে বস্তু যাবে এরকম যদি ধরে নিই, তাহলে কিন্তু আমাদের যে ইকুয়েশনগুলো আসবে ওগুলো ভুল আসবে, অ্যান্সার আমাদের ভুল আসবে। তাহলে আগে থেকেই সঠিকভাবে জানতে হবে যে বস্তু কোন ডিরেকশনে যাবে, যে বস্তু কি ডানে যাবে নাকি বামে যাবে। তাহলে আমরা কেউই বুঝতে পারি যে বস্তু কোন দিকে যাবে। দেখো, এটা হচ্ছে দড়ি টানাটানির খেলা। দেখো, একটা দড়ি দিয়ে কানেক্টেড না এটা, দুইটা বস্তু কিন্তু দড়ি দিয়ে কানেক্টেড। অ্যান্ড দড়ির এই দিকের ফোর্স যদি বেশি হয় তাহলে বস্তু এই দিকে যাবে, আর যদি এই দিকের ফোর্স বেশি হয় তাহলে বস্তু এই দিকে যাবে। খুবই সিম্পল কথা। মানে আমাদের দেখতে হয় যে এই দিকের ফোর্সটা বড় নাকি এই দিকের ফোর্সটা বড়, দুইটা কম্পেয়ার করলেই আমাদের হয়ে যাবে। এখন দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দড়ির এই দিকে, যে এই দিকে যে ফোর্সটা এটা কত, এটা কীভাবে বের করবো? ওটা দেখো 150 নিউটনের যে এদিকের উপাংশটা, ওইটা কি আমাদের এদিকের ফোর্সটা? তাহলে 150 নিউটন এদিকের উপাংশ কত? যে 150 cos 30 ডিগ্রি। ওটার ভ্যালু কত আসে জানো? ওটার ভ্যালু আসে আমাদের 129.9 নিউটন, এরকম আসে আর কি এদিকের বলটা। আর আমাদের এই যে নিচের দিকে যে উপাংশটা আছে, এই দিকে এদিকে কি আছে? এদিকে হচ্ছে আমাদের ওজনের একটা উপাংশ আছে, আমরা দেখছি এখানে। এইখানে কি দেখছিলাম যে এই যে এই দিকে হচ্ছে আমাদের m2g sin থিটা কাজ করে। তাহলে m2g sin থিটার ভ্যালু কত আসে জানো? m2g sin থিটার ভ্যালু আসে হচ্ছে আমাদের 24.5। তাহলে আমরা কি দেখতে পাইতেছি যে দড়ি টানাটানির m2 এর ডান পাশে হচ্ছে আমাদের 129.9 নিউটন কাজ করতেছে, আর এই যে m2 এর এই পাশে গতিপথ বরাবর কাজ করতেছে 24.5 নিউটন। তাহলে কোনটা বড়? 29 নিউটন। তাহলে বস্তু কোন দিকে যাবে? অবশ্যই তাহলে বস্তু হচ্ছে ডান দিকে যাবে, এমনটা ডান দিকে যাবে, আর m2টা হচ্ছে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা বুঝে গেলাম গতি কোন দিকে হবে। এন্ড গতি যদি ডান দিকে হয় তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? অবশ্যই বাম দিকে হবে। এখন চাইলে আমি উভয় ফ্রি বডি ডায়াগ্রামে ঘর্ষণ বলের ডিরেকশন দিয়ে দিতে পারি। আমরা কি জানি যে এই যে m2 বস্তুর যেটা আছে এটা উপরের দিকে যাবে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে? অবশ্যই আমাদের ঘর্ষণ বল হবে নিচের দিকে। তাহলে এক কে ডিরেকশন হবে নিচের দিকে। আর এই যে এমন যে বস্তুটা সেটা সামনে যাবে, তাহলে এদিকে এটার জন্য ঘর্ষণ বল কোন দিকে হবে? পিছনের দিকে হবে। তাহলে এটার জন্য ঘর্ষণ বল আমাদের এফ কে হবে কোন দিকে? এফ কে হবে পিছনের দিকে। ঠিক আছে? এটা 1 কে 1 দিলাম, আর এটা এফ কে 2 দিলাম। ওকে, আচ্ছা। তাহলে এখন আমাদের হচ্ছে পুরা উভয় ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা কমপ্লিট। এখন আমাদের ইকুয়েশন লেখার পালা। এখন আমরা দুইটা জিনিস ধরে নিব। দেখো, আমাদের কি কি ফোর্স আছে এখানে? অনেকগুলো ফোর্স আছে, সবগুলা ফোর্সই দুইটা অক্ষীয় ব্যবস্থায় আছে। একটা হচ্ছে এই যে আনুভূমিক অক্ষে, আর একটা হচ্ছে উলম্ব অক্ষে। ঠিক আছে? আমার m2g কিন্তু দুইটা অংশে ভাগ করে ফেলছি, এটা কিন্তু আর কাউন্টে আসবে না আমাদের। m2g এর দুইটা অংশ, এগুলো কাউন্টে আসবে এখন। তাহলে দেখো, আমাদের এই আনুভূমিক অক্ষটাকে আমরা x অক্ষ বলতে পারি, আর উলম্ব অক্ষটাকে আমরা বলতে পারি y অক্ষ। এখন প্রথমে আমরা দুই অক্ষের জন্য ইকুয়েশন লিখব। দেখো, আমরা যদি y অক্ষের জন্য ইকুয়েশন লিখি, y অ্যাক্সিসের জন্য ইকুয়েশন লিখলে কি লেখা যাবে? y অ্যাক্সিসে দেখো যে y অ্যাক্সিস বরাবর তো বস্তুর আর কোনো মুভমেন্ট নাই, বস্তুর উপরে বা নিচে যাইতেছে না। বস্তুর আসলে মুভমেন্ট করতেছে কোন দিকে? এই যে ডানে বামে এই দিকে আনত তল বরাবর, এই তল বরাবর কোনো মুভমেন্ট নেই। তার মানে নিচের দিকে ফোর্স আর উপর দিকে ফোর্স সমান হবে। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে আর আছে নিচে যে
m2g cos থিটা থাকবে, ও দুইটা কী হবে, সমান হবে। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি ইকুয়েশন লিখে ফেললাম। আচ্ছা, এখন যেহেতু আমরা তলের লম্বা প্রতিক্রিয়া অর্থাৎ আর পেয়ে গেলাম, এখান থেকে কি আমরা তাইলে হচ্ছে ঘর্ষণ বল পেয়ে যেতে পারবো না? ঘর্ষণ বল তাহলে কি আসবে? ঘর্ষণ বল মানে Fk1 ইকুয়াল মিউ ইন্টু আর। এখন মিউ মানে কি? মিউ হচ্ছে আমাদের যে ঘর্ষণ গুণাঙ্ক, আর হচ্ছে আমাদের লম্বা প্রতিক্রিয়া, যেটা আমাদের জানা আছে R1 হিসেবে দিতে পারে। আর সরি, এখানে এটা বলেছে m2g হবে। তো এখানে আমি মিউ এর ভ্যালু, এবি তলে মিউ এর ভ্যালু কত, 0.5, আর আর এর ভ্যালু হচ্ছে আমাদের যদি মান বসাই দিই m2g cos থিটা, তাহলে m2 এর ভ্যালু কত, 5, জি হচ্ছে 9.8, আর cos 30 ভ্যালু হচ্ছে √3/2। এখান থেকে দেখো আমাদের Fk1 কত আসবে, 21.22 নিউটন। তাহলে এখান থেকে আমি Fk বা ঘর্ষণ বলের ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন লেখা। দেখো তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কী পাবো আমি, এক্স অ্যাক্সিস। আচ্ছা, এখন আমাদের দেখো এক্স অ্যাক্সিস বরাবর কোন কোন ফোর্স আছে। এক্স অ্যাক্সিস বরাবর কি আছে দেখো, উপরের দিকে আছে টান বল, নিচে দিয়ে কি আছে m2g sin থিটা আর Fk1। তাহলে কোন দিকের বলটা বড় হবে বলো তো আমারে? তা আমরা কি দেখছিলাম যে বস্তু যাবে হচ্ছে উপরের দিকে, বস্তু যদি উপরের দিকে যায় তাহলে টান বলটা বড় হবে না, আর এগুলো ছোট হবে। তাহলে আমি যদি লব্ধি বল বের করতে চাই, এখন এখানে যেহেতু বস্তু মুভমেন্ট করতেছে, অবশ্যই লব্ধি বল থাকবে, বড় ছোট হবে। তাহলে টান বল থেকে মানে বড় বল থেকে ছোট বলগুলো বাদ দিয়ে দিলে কি আমি লব্ধি বল পেয়ে যাবো না? তাহলে এখন যদি লব্ধি বল বের করে দিলে কত আসবে, যে এফ নেট বা লব্ধি বল, এফ নেট বা লব্ধি ফল সমান কত আসবে? লব্ধি ফল আসবে হচ্ছে আমাদের বড় বল মানে টান বল মাইনাস Fk1 মাইনাস m2g sin থিটা, এটা আসবে। এখন এখানে কিন্তু একটা জিনিস লেখা যায়, এফ নেটটা আমরা কি m2a লিখতে পারি না? ধরি যে এই ধরনের বস্তুর উপর দিকে যাবে, এই ধরনের উপর দিকে যাবে, তাহলে হচ্ছে m2 লিখতে পারি। কেন? কারণ এই এফ নেট বা লব্ধি বলের জন্যই তো আমাদের বস্তুর ত্বরণ সৃষ্টি হবে। তাহলে আমি m2a লিখতে পারি ইকুয়াল টি মাইনাস এফ এর ভ্যালু তো আমি জানি, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে 21.22, আর এখানে m2g sin থিটা ভ্যালু বসাই দিতে পারি। তাহলে কত আসবে এটা? এটা আসবে হচ্ছে, আমি যদি বসাই দিলে আলটিমেটলি মান আসবে m2 ভ্যালু হচ্ছে 5, 9.8, আর sin 30 ভ্যালু হচ্ছে 0.5। তাহলে আমাদের এখানে একটা কি আছে দেখো, আলটিমেটলি একটা ইকুয়েশন আসে। ইকুয়েশনটা কিরকম? ইকুয়েশনটা সেরকম যে m2a ইকুয়াল টি মাইনাস, আমি যদি এটা ক্যালকুলেট করি, দুইটা একসাথে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমাদের 45.72। তাহলে এটা আমি 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, 1 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম আমি। তাহলে আমাদের এইখান থেকে m2 বস্তুর জন্য ইকুয়েশন লেখা শেষ। এখন সেম কাজ আমি m1 বস্তুর জন্য করব। দেখো m1 বস্তুর জন্য সেমভাবে দুইটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে আমাদের আনুভূমিক অক্ষ, আর হচ্ছে উলম্ব অক্ষ। এখন উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর আমাদের তো কোনো মুভমেন্ট নাই, বস্তুটা চলাচল করবে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে যে বলগুলো আছে নিচের দিকে বলগুলো সমান হবে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কি হবে, যে উপর দিকে যে বল আছে যে আর প্লাস, ওইদিকে বল কি আর প্লাস 150 sin 30, আর নিচের দিকে যে বল m1g, এই দুইটা সমান হবে। এখান থেকে দেখো আমি চাইলে আর বের করতে পারি না, আর সমান কত আসবে? তাইলে আর সমান আসবে হচ্ছে আমাদের m1g মাইনাস 150 sin 30। এখন এগুলো যদি m1g এর ভ্যালু 100 সব কিছু বসাই দিই, তাহলে আর এর ভ্যালু আলটিমেটলি আমি পাবো হচ্ছে এরকম যে 23 নিউটন। তাহলে এখান থেকে আমি লম্ব প্রতিক্রিয়া, তলের লম্ব প্রতিক্রিয়া আর এর ভ্যালুটা আমি পেয়ে গেলাম, যেটা আমাদের কোথায় কাজে লাগবে? ঘর্ষণ বল বের করার কাজে লাগবে। এখন আমি যদি ঘর্ষণ বল বের করতে চাই, তো ঘর্ষণ বল সমান কি জানি আমরা, Fk2 সমান কি আসবে, যে মিউ ইন্টু আর। ওইখান থেকে আমি মিউ এর ভ্যালু, মিউ মানে কত, যে বিসি পথে যে ঘর্ষণ গুণাঙ্ক করেছে 0.1 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 23, তাহলে আমাদের Fk2 আসবে 2.3। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? ঘর্ষণ বল পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন লেখা। ওয়াই অ্যাক্সিস বরাবর ইকুয়েশন আমাদের শেষ, এখন আমাদের কাজ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ইকুয়েশন লেখা।
দেখি এক্স অ্যাক্সিস, দেখো এখানে এক্স বরাবর কী কী বল আছে। সামনের দিকে আছে হচ্ছে 50 150 cos 30, পেছনের দিকে আছে ঘর্ষণ বল আর টান বল। এখন কোন দিকের বলগুলো ভরা হবে বলো তো? আমরা জানি বস্তুটা যাচ্ছে সামনের দিকে, বস্তুটা সামনের দিকে যাচ্ছে, ধরো এই ধরনের সামনের দিকে যাচ্ছে, কারণ অবশ্যই যেই দিকে যাচ্ছে ওই দিকের বলটা বড় হবে। আমি লব্ধি বল যদি বের করতে চাই তাহলে বড় বল থেকে ছোট বলগুলো বাদ দিয়ে দিলে হয়ে যাবে। আমি তাহলে লব্ধি বল বের করি, তাহলে কত আসবে দেখো। লব্ধি বল সমান কত আসবে, এফ নেট সমান কত আসবে, যে 150 cos 30 ডিগ্রি মাইনাস টি মাইনাস এফ কে 2, এটা আসবে। তাহলে এখন আমরা যদি এফ নেটটা কি বলতে পারি বলো তো? m1a বলতে পারি না? যদি বস্তুটার ত্বরণ এ হয় আর বস্তুটার ভর যদি আমার এমন হয় তাহলে এমন বলতে পারি। কেন বলতে পারি? কারণ আমরা তো জানি যে এফ নেটের কারণে হচ্ছে বস্তুটার ত্বরণ সৃষ্টি হবে, তাহলে এমন বলতে পারি ইকুয়াল। বাকিটা যদি ক্যালকুলেট করি দেখো 150 ইন্টু cos 30 ভ্যালু কত, √3/2 মাইনাস টি, আর একের ভ্যালু তো আমরা জানে আসছি 2.3। এইখান থেকে দেখো আমি যদি লাস্টলি ইকুয়েশনে লিখি এরকম আসবে যে m1a ইকুয়াল, এর যদি যোগ করে দিই তাহলে আসবে হচ্ছে আমাদের 127.6 মাইনাস টি। এটা তাহলে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম, 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের প্রথম বস্তুর জন্য বা m2 বস্তুর জন্য একটা ইকুয়েশন পাইছি x অ্যাক্সিস বরাবর, আর m1 বস্তুর জন্য একটা ইকুয়েশন পাইছি x অ্যাক্সিস বরাবর। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে আমাদের যে মান টান বলে মানে এটা বের করা। তাহলে আমি কী করতে পারি? আমি চাইলে এখন চাইলে দেখো দুইটা ইকুয়েশন তো আমরা জানা আছে, এখন দুইটা ইকুয়েশন আমি সলভ করব। আচ্ছা আমি আরেকটা পেজে যাই। আচ্ছা আমাদের প্রথম ইকুয়েশনটা কী ছিল? প্রথম ইকুয়েশনটা ছিল এরকম যে আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল m2a, আমাদের প্রথম ইকুয়েশনটা ছিল m2a ইকুয়াল টি মাইনাস 45.72, এটা ছিল আমাদের প্রথম ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন ছিল হচ্ছে আমাদের m1a ইকুয়াল 127.6 মাইনাস টি, এইটা। এখন আমরা যদি এই দুইটা ইকুয়েশনকে যোগ করে দিই তাহলে কি আছে দেখো তো। যোগ করে দিলে কি আমাদের এই যে প্লাস টি আর মাইনাস টি কাটা যাবে, থাকবে কি তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের m1a প্লাস m2a ইকুয়াল 127.6 মাইনাস 45.72, এটা আসবে। এখন এইখান থেকে যদি আমি এ বের করি তাহলে কত আসবে দেখো তো। এখানে বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের বিয়োগফল, যাই লিখে দিই এটা, বিয়োগফল 45.72, নিচে m1 প্লাস m2, m1 হচ্ছে আমাদের 10 কেজি, m2 হচ্ছে আমাদের 5 কেজি। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার আসা হচ্ছে এরকম যে 5.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ পেয়ে গেলাম। এখন কাহিনী হচ্ছে আমরা কি পাইলাম? ত্বরণ পাইলাম। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে আমাদের যে এমন বস্তুটা ছিল, ত্বরণ মানে হচ্ছে আমাদের এমন বস্তুটা কত ত্বরণে ডানে যাবে আর m2 বস্তুটা তত ত্বরণে উপরে যাবে, ওইটা বের করা গেছে। তো আমাদের তো টার্গেট এটা ছিল না যে ত্বরণ বের করা, আমাদের টার্গেট কি ছিল? আমাদের টার্গেট ছিল হচ্ছে দড়ির টান বল বের করা। তা টান বল কীভাবে বের করতে পারি? দেখো আমাদের যেহেতু ত্বরণ জানা হয়ে গেছে, আমরা যেহেতু এখন ত্বরণ জানি, তাহলে এখন আমরা চাইলেই টান বল বের করতে পারি। কীভাবে বের করতে পারি? দেখো আমরা যে ত্বরণের যে ভ্যালুটা পাইছি না, এই ত্বরণের ভ্যালুটা যদি আমি যে কোনো 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে বসাই দিই তাহলে টান বল পেয়ে যাওয়ার কথা না? তাহলে দেখো আমি যদি 1 নাম্বার ইকুয়েশনের ত্বরণের ভ্যালু বসাই দিই, 1 নাম্বার কোনটা ছিল? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন ছিল। তাহলে 1 নাম্বার ইকুয়েশন থেকে যদি আমি ত্বরণের ভ্যালু বসাই দিই তাহলে কী আসবে? m2 ইন্টু ত্বরণের ভ্যালু আমরা পাইলাম কত? 5.45 ইকুয়াল টি মাইনাস 45.72। ওইখান থেকে শেষে দেখো আমরা কী পাবো? যে টান বলের যে ভ্যালুটা ওইটা পাবো হচ্ছে এরকম যে 73.13013 নিউটন, এটা হচ্ছে আমার টানের ভ্যালু। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত টান বলের মান ওটা তাহলে বের হয়ে গেল। এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা যে দড়িটা যে সুতাটা আমাদের কাছে ছিল ওই সুতাটাকে ছিঁড়ে যাবে না অক্ষত থাকবে। আচ্ছা এখন আমাদের কি বলা ছিল? যে সুতাটা সর্বোচ্চ 100 নিউটন টান সহ্য করতে পারে,
বা 100 নিউটন টান পর্যন্ত অক্ষত থাকে। এখন আমাদের টান বলের যে ভ্যালু ওইটা কত দেখো, টান বলের ভ্যালুটা কি 100 থেকে কম না, 100 নিউটন থেকে কম। তার মানে কি বলা যায় যে সুতাটা আমাদের আছে সুতাটি অক্ষত থাকবে, ঠিক আছে, এটাই আমাদের বের করা। আচ্ছা আচ্ছা এখন আমি একবারে প্রথম থেকে আরেকবার ওভারভিউ করে দিই, তাহলে আমাদের বুঝতে পুরোটা একবারে সুবিধা হবে। দেখো আমরা প্রথমে কি করেছিলাম, যে আমাদের দুইটা ব্লক দেওয়া ছিল, একটা দড়ি বা সুতা দ্বারা কানেক্টেড বল ছিল। এখন আমরা কি করবো, প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা কি করে নেব, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকা নিব। এখন এটার জন্য যখন আমাদের পুল সিস্টেমে ঘর্ষণ থাকবে, ওইটার জন্য আগে থেকে জানা থাকতে হবে যে কোন দিকে বস্তুটা যাবে, তাহলে ওইখান থেকে আমরা ঘর্ষণ বলের ডিরেকশন দিতে পারবো। যদি ভুল ডিরেকশনে ধরি তাহলে আমাদের অ্যান্সার ভুল আসবে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে এই দিকের বল বের করলাম, এই দিকের বল বের করলাম, যে দিকে হচ্ছে দড়ি টানাটানির ফোর্স বেশি হবে ওই দিকে বস্তুটা যাবে, ওইখান থেকে ঘর্ষণ বলে ডিরেকশন বের করে নিছি। তারপর এই M2 এর উপর যত প্রকার ফোর্স আছে সবগুলো লিখলাম, ও অ্যাক্সিস বরাবর ইকুয়েশন লিখলাম, R2 পেয়ে গেলাম, ওইখান থেকে ফ্রিকশন ফোর্স আমরা পেয়ে যাব। তারপর আমরা কি করলাম, X-এক্সিসে গেলাম, X-এক্সিসে যাওয়ার পর ওইখান থেকে হচ্ছে যেহেতু ত্বরণ, যেদিকে ত্বরণ ওই দিকের বলটা বেশি, ওই দিকের বড় বল থেকে ছোট বল বাদ দিয়ে আমি লোভ দিয়ে বল পাই গেলাম, এখান থেকে একটা ইকুয়েশন পাইলাম। সেমভাবে দ্বিতীয় যে এমন বস্তুর জন্য আমি একটা উলম্ব বরাবর যেহেতু কোনো মুভমেন্ট নাই, তাহলে উপরে নিচে বলগুলো সমান হবে, ওইখান থেকে একটা আর এর ভ্যালু পেয়ে গেলাম, ওইখান থেকে আবার এফ কে এর ভ্যালু পেয়ে গেলাম। সেমভাবে এক্স এক্সিস বরাবর হচ্ছে আমি ইকুয়েশন লিখলাম, যেহেতু বস্তুটা সামনের দিকে যাবে তাহলে সামনের দিকের বলগুলো বড় বল থেকে ছোট বল বাদ দিলে লব্ধি বল পেয়ে যাবো, লব্ধি বল থেকে M1 এ পাইলাম, তাহলে এখান থেকে আরেকটা ইকুয়েশন পাইলাম। এখন আমাদের হচ্ছে কি করতে হবে, টান বল বের করতে হবে। তা টান বল বের করার আগে আমরা ত্বরণ বের করে নিই। কী হবে, যে এই যে প্রথম ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন দুটো যোগ করলে আমার ত্বরণের ভ্যালু বেড়ে যাবে। দেখো এখানে হচ্ছে সেম জিনিস হয়েছে, যে আমি প্রথম ইকুয়েশন আর সেকেন্ড ইকুয়েশন যোগ করলাম, এখান থেকে ত্বরণের ভ্যালু পেয়ে গেলাম। এখন ত্বরণের ভ্যালু তো আমাদের বের করার প্রশ্ন ছিল না বা উদ্দেশ্য ছিল না, আমাদের ছিল হচ্ছে টান বল বের করা। তাহলে এই ত্বরণের ভ্যালু যদি আমি যেখানে একটা ইকুয়েশনে বসাই দিই, তাহলে টান বলের ভ্যালু পেয়ে যাও, টান বল হচ্ছে 73 নিউটন আসলো। তাহলে যেহেতু এটা 100 নিউটন থেকে কম, তার মানে এটা ছিঁড়ে যাবে না, 100 নিউটনের ঊর্ধ্বে হলে এটা ছিঁড়ে যেত।